ওয়েলকাম টু ফিট বাংলা। আজকে ইন্ট্রোডাকশনটা একটু অন্যরকম হচ্ছে, কেননা আজকে যে জায়গাটাতে আমি আছি তোমরা দেখলে, আজকে ফিটনেসে মানে কিরকম বলবো, আজকে যে ফিটনেসের যে জায়গাটায় আছি সেটা কিন্তু সম্পূর্ণটাই অন্য রকমের। আর আজকে যে মানুষটার সঙ্গে আমি বা আমরা কথা বলবো, জানবো তার সম্বন্ধে, তার ফিটনেস কেরিয়ার সম্বন্ধে, প্লাস আমরা যে জিনিসগুলো দেখলাম সেই সমস্ত জিনিস সম্বন্ধে। সেই মানুষটাকে জাস্ট আমি আমার চ্যানেলেতে ওয়েলকাম জানিয়ে দিই, কৌশিক স্যার, কৌশিক বালিয়ান। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু ফিট বাংলা। থ্যাংক ইউ। স্যার, প্রথমেই আমি জেনে নেব যে আপনার ফিটনেস জার্নি যদি একটু শেয়ার করেন। আমি ছোটবেলায় খেলাধুলো করতাম, হাওড়ায় বড় হয়েছি, ব্যাটার এসএসসি স্কুলে পড়াশোনা করতাম। ওখানে স্কাউটের সঙ্গে জড়িত ছিল, খেলাধুলো করতাম, মার্শাল আর্ট করতাম, জুডো কারাটে ছিলাম। তারপরে আমার একটা অ্যাক্সিডেন্টের ফলে আমার গর্ভ ভেঙে যায় এবং আমাকে তখন ডাক্তার মানা করে। মার্শাল আর্ট। হ্যাঁ, যে এমন কন্ডিশনে ভেঙেছিল যে যদি দ্বিতীয়বার ওটা ভাঙতো তাহলে ওই জায়গাটা অকেজ হয়ে যেত। আচ্ছা, মানে আমি আর ওই দিকে লিঙ্কটা ইউজ করতে পারতাম। তো সেই জন্য বাধ্য হয়ে তখন আমি সরে গেছি, কিন্তু কিছুর সঙ্গে জড়িত থাকতে হবে। তো তার জন্য আমি পুরোপুরি ওয়েট ট্রেনিং করা শুরু করি। আর ওয়েট ট্রেনিং করতে করতে তার সঙ্গে বডি বিল্ডিং, পাওয়ার লিফটিং, কারণ যেগুলো হয়তো আমি দেখি যে আমার শরীরের জন্য ঠিক না। সবার শরীরের জন্য যে সব কিছু ঠিক হবে সেটা ঠিক। একদম। তো অতটা পরিমাণে স্টেরয়েডস ইউজ করা, অন্যান্য আনুষঙ্গিক মেডিসিন ইউজ করাটা খুব একটা আমি ঠিক ভাবছিলাম না আমার শরীরের জন্য। তো আমি সেখান থেকে বেরিয়ে চলে আসি এবং আমি তখন 5 বছর গ্যাপ দিই, দিয়ে আমি ন্যাচারাল বডি বিল্ডিংয়ের জন্য তৈরি হই। INBA ন্যাচারাল অলিম্পিক যাওয়ার জন্য তৈরি হই। তখন আমার ইকোনমিক্যাল কন্ডিশন অতটা ভালো ছিল না যে আমি ভিসাটা পাবো। আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি, কিন্তু সেই সময় আমাকে সেইভাবে না বডি বিল্ডিং কমিউনিটি থেকে না অন্য কোনো জায়গা থেকে সেইভাবে আমার পাশে এসে দাঁড়ানো হয় যে অন্তত ভিসাটা পাওয়ার জন্য হেল্পটা যেতে দরকার সেইটা আমাকে সাপোর্ট আমি অন্য সাপোর্টের কথা বলছি না, আমাকে খাবার পয়সা দিতে হবে, সাপ্লিমেন্টের পয়সা দাও, আমাকে আমি সেটা বলছি। কিন্তু আমার একজন কোনো স্পন্সরিং অথরিটি দরকার ছিল যে আমাকে ভিসাটা পাওয়ার জন্য হেল্প করবে। সেটা আমাকে কেউ দেয়নি এবং বলে দেওয়া হয়েছিল যে না, ন্যাচারাল বডি বিল্ডিং এর জন্য আমাকে। তো আমার অবভিয়াসলি যাওয়া হয়নি এবং আমি তৈরি ছিলাম। তো তখন আমি পুরোপুরি সরে গেছি এবং শুধু আমি ট্রেনিং আর ক্যাটেগরি নিয়েই থাকি। ট্রেনিংটা আমি এই কারণে শুরু করেছিলাম কারণ আমি নিজে একটু মন ছিলাম। আর যখন বডি বিল্ডিং করতে গেছি আমার পুরো ট্রেনিং প্রোগ্রামটাই হয়েছিল এন্ডোমর্ফের। আচ্ছা, পুরো অপোজিট ওয়েতে আমাকে ট্রেন করা হয়েছিল। তো এক্টোমর্ফ একজন এন্ডোমর্ফের মধ্যে ট্রেন করেছি, করে প্রচুর ক্ষতি হয়েছিল, ইনজুরিজ হয়েছিল। তারপরে আমি আন্দোলনে যাই, কার্তিকদার সঙ্গে দেখা করি। কার্তিকদা আমাকে বেশি কিছু হেল্প করেছিল ইনিশিয়ালি। তো তারপরে আমি আস্তে আস্তে স্টপ করি এবং কার্তিকদার ওখানে যাওয়ার পরে কিছুটা হলো আমার বেটারমেন্ট হয়েছিল বডি বিল্ডিং পারফরমেন্স। আচ্ছা। তো তারপরে কিন্তু আমার কিছু শারীরিক কন্ডিশনের জন্য আমি ওটা বন্ধ করে দিই। আমি জিমে ট্রেনিং করাতে শুরু করেছিলাম সেই সময় এবং আস্তে আস্তে আমি পড়াশোনা শুরু করি। এইটাই। তো এখান থেকে আমি ফিজিক্যাল এডুকেশন গ্র্যাজুয়েশন করি, আমি বিভিন্ন ফিটনেস সার্টিফিকেশন শুরু করি। আমার পড়াশোনার জার্নি শুরু হয় অ্যাজ আ ফিটনেস ট্রেনার। আমি আমার প্রফেশনালি ট্রেনিং করানো শুরু করি। তখন থেকেই এই সেন্টার? না, এই সেন্টারটা নয়, সেন্টার অনেক পরে হয়েছে। তারপরে আমি হাওড়ায় একটা ছোট সেন্টার তৈরি করি এবং আমি প্রফেশনালি ওয়ান ট্রেনিং দিই। আচ্ছা। জীবন পুরো আমি অনেককে বেরিয়ে আমি ট্রেনিং করাতে পারবো, কারণ ওইভাবে আমি কাজ করব। এবং তারপরে আমি আস্তে আস্তে আমার নিজস্ব একটা কাজের ক্ষেত্র তৈরি। আজকে এবার সেখান থেকে আমার অ্যাজ আ পার্সোনাল ট্রেনার জার্নি শুরু। আচ্ছা। অ্যাজ আ জিম ট্রেনার বা ফ্লো ট্রেনার ছাড়া আস্তে আস্তে আমার পার্সোনাল ট্রেনার হিসাবে আমার জার্নি শুরু। আচ্ছা। এবং আমি কলকাতায় স্টুডিও করি। কলকাতায় স্টুডিও আছে, আরও কিছু একটা স্টুডিও আছে এখানে। আচ্ছা। তো কলকাতায় আমি স্টুডিও করি এবং আমি স্টুডিওটা খোলার পরে
আমি যখন স্টুডিওটা করি তখন আমি চিন্তা করি যে আমি একটা ক্লায়েন্টকে যখন ট্রেনিং করাবো আমি স্টুডিওটা এমনভাবে করবো যাতে তাকে ম্যাক্সিমাম বেনিফিট দেওয়া যায়। তো সেই জন্য আমার পক্ষে যতটা সম্ভব সেই মানে বেশ কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো কাস্টমাইজ, যেগুলো আমি মনে করি যে প্রয়োজন, এই ইকুইপমেন্টগুলো ছাড়া চলবে না, সেই ইকুইপমেন্টগুলো আমি রাখার চেষ্টা করেছি। সেই ইকুইপমেন্টগুলোকে আমি ইন্ট্রোডিউস করেছি। বেশ কিছু ট্র্যাডিশনাল ইকুইপমেন্ট আছে যেগুলো আমাদের ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে ইউজ হয়ে আসছে। গলা আমি দেখছিলাম তার মধ্যে মুগুর আছে, গলা আছে, ইন্ডিয়ান ক্লাব আছে। আচ্ছা, এইটা একটু মডার্নাইজ করা আছে, এই যে ব্ল্যাক কালারের যেটা আছে এটাকে ভাইপার বলা হয়, বাট এটাও কিন্তু আমাদের ভারতবর্ষে প্রথম থেকে আছে, অনেকদিন আগে। এটার নাম হচ্ছে সান্তর। এটা মানে আমি যদি বলি না এটা কি গাছের ওই গুঁড়ি দিয়েই তৈরি হয়। এটা রাবারাইজড রাখার কারণ এটা অতগুলো কাঠ একসঙ্গে রাখা যাবে না, এবং কাঠের সাইজটা হেভি যত যাবে অনেক ভারী হয়ে যাবে, নর্মালি লোকেরা তবে ইউজ করতে পারবে না। সেই জন্য আমি এটা রাবারে আনিয়েছি। তাহলে আমাদের ভারতবর্ষে এই ইকুইপমেন্ট আছে, এটা হচ্ছে সান্তর। আচ্ছা, সান্তোলা, কদা, মুগুর সবই রেসলাররা ইউজ করে। হ্যাঁ, এর এটা কিন্তু প্রচন্ড দারুণ এক্সারসাইজ। এই দারুণ ইকুইপমেন্ট এগুলো নিজেকে ওভারঅল ফিট রাখার জন্য। আচ্ছা, ওভারঅল বডি একটা রেসলার বলো বা একটা সাঁতার বা একটা রেল বা একটা ওয়ার্কিং পজিশন, তাদের কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল একটা মাসেল থাকে, তাদের গোটা বডিটা একসঙ্গে ফাংশন করছে। তাহলে আমার ট্রেনিং প্রোগ্রামটাও সেরকম হতে হবে, যখন সেখানে আমি জয়েন্ট আর ফোর্স থাকবে আর তার যে কোন প্লেনে সে কাজ করছে, একটা কোনো তো বডিতে একটা পার্টিকুলার প্লেনে কাজ করবে, দুটো প্লেন মুভমেন্ট দিয়ে দুটো প্লেন তিনটে প্লেনের মুভমেন্টে সে একটা টাস্কে পারফর্ম। আচ্ছা, তো আমার ট্রেনিং প্রোগ্রামটাও সেরকম হতে হবে যে জয়েন্ট স্পেসিফিক এবং স্পেসিফিক কোন প্লেনে আছে। তাহলে প্লেন স্পেসিফিক আর জয়েন্ট স্পেসিফিক বলেই আমার সেটা অ্যাপ্লিকেবল টু যে কোনো জেনারেল পপুলেশন থেকে শুরু করে স্পোর্টস পার্সন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার এই কথাটা শুনেই আমার আরেকটা প্রশ্ন যেটা মাথায় এলো সেটা হচ্ছে, স্যার আমাদের কাছে ফিটনেসের কোনো একটা প্রপার ডেফিনেশন নেই। কারোর কাছে ফিটনেস মানে বড় বাইসেপ, কারোর কাছে ফিটনেস মানে সিক্স প্যাক অ্যাপস, কারোর কাছে ব্রড শোল্ডার, আবার কেউ 2 কিলোমিটার নর্মাল হেঁটে যেতে পারে, হাঁপিয়ে যায় না, বা চারতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে, হাঁপিয়ে যায় না, সেটা ফিটনেস। তো আসলে ফিটনেস জিনিসটা কি? ফিটনেস কাকে বলে? আপনার ডেফিনিশনে ফিটনেস কি? আমি যথেষ্ট যদি ওইভাবে ফিটনেসের ডেফিনেশন তুলে যাবে, ফিটনেসের কতগুলো কম্পোনেন্টস আছে। এবার আমি ফিটনেসকে ডিফাইন করতে গেলে অনেক রকম ভাবে ফিটনেস। একটা প্লেয়ারের জন্য ফিটনেস আলাদা, আর একটা বয়স্ক মানুষের জন্য ফিটনেসটা। আচ্ছা, তো আমি ওটাকে জেনারেলাইজ করছি না যে এটাই ফিটনেস। একটা প্লেয়ার যে ম্যারাথন রানার, তার ফিটনেসটা এখানে দেখা যাবে যে সে কতটা এফিসিয়েন্টলি রানিংটা করতে পারছে। আমি যদি একটা টিমের ফিটনেস দেখি, যে আমি বললাম হয়তো ক্রিকেট টিমের ফিটনেস বা ফুটবল টিমের ফিটনেস, তো পারফরমেন্স রিলেটেড ফিটনেসের কতগুলো কম্পোনেন্টস আছে এবং যেগুলো হেলথ রিলেটেড ফিটনেসের সঙ্গে ক্রস ওভার করে। এবার এই ফিটনেসটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জেনারেল ফিটনেস আর একটা হচ্ছে পারফরমেন্স রিলেটেড। জেনারেল ফিটনেসের মধ্যে একটা আরও ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে স্পেশাল পপুলেশন। যেসব মানুষের কোনো রকম মেডিকেল কন্ডিশন আছে, সেই মেডিকেল কন্ডিশনটা যদি ম্যানেজেবল হয় তাহলে সে একটা জিমে গিয়ে ট্রেনিং করতে পারে। যদি সেটা ম্যানেজেবল না হয়, মেডিকেল ফেসিলিটিতে গিয়ে তাকে ফিটনেস ট্রেনিংটা করতে হবে। এবার যদি আমি ফুটবল পারফরমেন্সে চলে আসি, তাহলে আমাকে এজিলিটি দেখতে হবে, স্পিড দেখতে হবে, এন্ডিউরেন্স দেখতে হবে, ঠিক আছে, তার ক্যাপাসিটি দেখতে হবে, রিয়াকশন টাইম দেখতে হবে। এবারে একটা সাধারণ মানুষ যে হয়তো 9 to 5 একটা জব করে, সংসার আছে, তার জন্য ফিটনেসটা আমি কীভাবে কাজ করি? সে রাত্রে ভালো করে করতে পারছে, সে যদি সিঁড়ি ভেঙে ওপরে উঠে হাঁপিয়ে যাচ্ছে, বাজারের ব্যাগটা কি সে বয়ে নিয়ে আসতে পারছে,
বাড়ি ফিরে এসে সে তার বাচ্চার সঙ্গে খেলতে পারছে না। তার এক্স অ্যান্ড পেইনস, ডেইলি এক্স অ্যান্ড পেইনস, গোস্ট পেইন যেগুলো থাকে বলে, সেইটার পরিমাণটা কি, সারাক্ষণ এগুলো করে ব্যথা হয়ে থাকছে, এইগুলো আমাকে এই বেঞ্চমার্কগুলো আগে দেখতে হবে। সে কতগুলো 200 কিলো দিয়ে বেঞ্চ প্রেস মারছে কি, 200 কিলো ডেডলিফট করছে কি, 100 কিলো বারবেল স্ন্যাচ করছে কি করছে না, কোনো ম্যাটার করে না, কোনো কিছু ম্যাটার করে না। সে একটা লোক যদি একটা ক্যাটেলবেল নিয়ে ডেডলিফট করে আর সে যদি হেঁটে না হাঁপিয়ে সিঁড়ি উঠতে পারে, বাজার গিয়ে বাজারের ব্যাগটা করে বয়ে নিয়ে আসতে পারে, বাড়িতে রাত্রি এসে ঘুমোতে পারে, সে বুঝতে পারে। এবার তো এটা ফিটনেস যেটা আছে সেটা হচ্ছে যে আমার ডেইলি লাইফে আমি উইদাউট কম্প্রোমাইজ কাজগুলো আমি কতটা ভালো করে করতে পারছি, এটাই একটা জেনারেল ফিটনেস। সেখানে তার সঙ্গে সিক্স প্যাক, তার সঙ্গে বাঞ্চিং বাইসেপস, তার সঙ্গে আধ ঘন্টা কেটেলবেল ক্লিন অ্যান্ড জার বা বারবেল ক্লিন অ্যান্ড জার বা বারবেল স্ন্যাচের কোনো সম্পর্ক, এইগুলো না করেও একটা মানুষ ফিট থাকতে পারে। একটা মানুষ শুধু যদি এসে আগে মুভমেন্ট করে, কিছু থেরা ব্যান্ড, রেজিস্ট্যান্স ব্যান্ড এইসব দিয়ে একটু হালকা স্ট্রেংথ ট্রেনিং করলো, তারপরে কিছু মেডিটেশন করলো বা ব্রিদিং এক্সারসাইজ করলো, ইনিশিয়ালি না আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সে নিজেকে তৈরি করবে, দেখবে সেগুলো যেগুলো সব কিছু আস্তে আস্তে কোনগুলো ঠিকঠাক করে করতে পারছে, তারপরে সে করবে স্টেপ বাই স্টেপ সব এক্সারসাইজ সবার জন্য। একদম, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস যে সবার জন্য এক্সারসাইজ সবার জন্য নয়। ঋতিক রোশন বা টাইগার শ্রফ এদের এই বডিটা আছে, এই কারণেই এদের প্রতি লোকে এতটা অ্যাট্রাক্টেড, তাহলে কিন্তু সবাই ওটার প্রতি ঝুঁকবে। কিন্তু ওই চেহারাটা করার জন্য সে কি কি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে সেইটা কিন্তু কেউ জানে না। এইটা প্রথম জানতে হবে। আমি এখানে একটা কনসেপ্ট বোঝার দরকার আছে, যখনই মাসলস বিল্ডিং বা সিক্স প্যাক বা বডি বিল্ড বা বড় বডির কথা চলে আসে, তখনই অনেকে এটাকে ঘুরিয়ে কি করে যে যেই এটার ব্যাপারে খোলসা করার চেষ্টা করে তখনই বলা হয় যে না ও বডি বিল্ডিং এর চেষ্টা করে। হ্যাঁ, বডি বিল্ডিংটা তো একটা অন্য জিনিস সম্পূর্ণ। আমরা বডি বিল্ডিং যখন কথাটা ইউজ করি সেটা কম্পিটিটিভ একটা ইভেন্ট হিসেবে ইউজ করি, বোঝার দরকার আছে। আমি মাসেল বিল্ডিং আর বডি বিল্ডিং দুটো এক হলেও আলাদা, কারণ তুমি সবাই মাসেল বিল্ডিং করতে পারো। একটা লোক, একটা ক্যান্সার পেশেন্ট যে সবে ক্যান্সার সার্ভাইভার, যে সার্ভাইভ করেছে, সেই সার্ভাইভারও মাসেল বিল্ডিং করবে। একজন এইচআইভি পেশেন্ট, সে এইচআইভি থেকে রিকভার করছে, সেও মাসেল বিল্ডিং করবে, কারণ তার মাসেল লস হচ্ছে, অ্যাট্রফি হচ্ছে, সেখানে সে বিল্ড করছে, সেটা আলাদা। কিন্তু বডি বিল্ডিং আমি কম্পিটিটিভ ওয়েতে করছি, মাসেল বিল্ডিং প্রচন্ড হেল্প। কিন্তু বডি বিল্ডিংকে কি কোনোভাবে ভুলভাবে ইউজ করা হয়নি, এটা কিন্তু ভেবে দেখার সময় এসছে, না হলে এই কথাটা নিয়ে আলোচনা করে কোনো লাভ। এটা হচ্ছে স্যার, এইটা তো মানে খুবই একটা সত্য যেটা সবাই জানে এবং জেনেও সেই জিনিসটাকে ফলো করে না। বাট এত বডি বিল্ডার আছে, এত ফিটনেস ইনফ্লুয়েন্সাররা আছে, এত ফিটনেস মডেল আছে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, যারা এই স্টেজে উঠে কম্পিট করে মানে নিজের লাইফ রিস্কে রেখেই কম্পিট করে। বিহাইন্ড দ্য প্র্যাকটিস অনেক কিছুই তাদের ইউজ করতে হয়, তো লাইফকে রিস্কে রাখে। কিন্তু সেই অনুযায়ী রিটার্ন বলুন বা স্পন্সর বলুন কেন পায় না? স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কেন পায় না? এটা পায় না কারণ একটা কথা আছে না বাংলায়, গোড়ায় গলদ। হ্যাঁ, গোড়ায় গলদ বলে একটা জিনিস আছে। একটা সময় ছিল যখন ডিস্ট্রিক্টে কেউ পাস হলো রেলওয়েতে চাকরি করে, কেউ কারোর সঙ্গে কানেকশন করে করে একটা সময় রেলওয়েজ, পিএসপিপি বা
পেট্রোল প্রমোশন, স্পোর্টস প্রমোশন বোর্ড বা আর্মি বা এই চাকরি পেয়ে যেত। কিন্তু এখন সেই অপরচুনিটিটা অনেক কমে গেছে। এখন এটাকে একটা হাওয়া দেখিয়ে রাখা হয় চাকরি পাওয়া। কিন্তু কত লোক চাকরি পাচ্ছে আমার চাকরি, স্পেশালি বডি বিল্ডারদের তো আমি খুব একটা দেখি না কাউকে চাকরি করতে। আমি দেখি যারা বডি বিল্ডার আছে তারা কিন্তু খুব প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে যায়। ইভেন স্যার আমি নাম বলছি না, একজন বডি বিল্ডার আছে, উনি বাউন্সারে কাজ করেন, মানে 450-500 টাকা ডেইলি। কিন্তু যারা ওপর দিকে বসে আছে তারা এই ওয়েলফেয়ারটার জন্য কি করেছে? আমি এরকম অনেক লোককে চিনি যারা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে গভর্নমেন্ট থেকে, রোজ এসে ইন্টারভিউ দেবে, রোজ এসে বিভিন্ন জায়গা থেকে মঞ্চে উঠে অ্যাওয়ার্ড নেবে, এ করবে, কিন্তু আমি লিখে দিতে পারি তারা এক ফোঁটা চিন্তা করে না অ্যাথলিটদের জন্য, প্রফেশনালদের জন্য। একদম। একটা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, তারা সেখানে সব ডাক্তাররা বসে গেছে, সোকল ডাক্তাররা, সবাই ডাক্তারের রেজিস্ট্রেশন পেয়ে গেছে, তারা ট্রেনার আর ট্রেনিং ডিফারেন্স জানে না, মানে কোথায় ই বসবে আর কোথায় আর বসবে সেটা তারা জানে না। তাদের থেকে আর কি আশা করবে? এবং এরাই সবাই গভর্নমেন্টে আছে, এরা সবাই মানে ক্ষমতাধারী সমাজের একদম উপস্থানের লোক, এরা সবাই ভিভিআইপি পারসন, ঠিক আছে? এদের ছাড়া কিন্তু আপনি কোনো কম্পিটিশন করতে পারবেন না, কোনো সংস্থা চলবে না। কিন্তু তারা কি করছে আজকে? তারা কি ওয়েলফেয়ার ফান্ড তৈরি করেছে যেখান থেকে যে কোনো একটা বডি বিল্ডার যদি অসুস্থ হয় তার চিকিৎসা করবে? আজকে সবাই বলে এই কোনো ফিটনেস ইন্ডাস্ট্রির এত মাথা হোতা এত সবাই আছে। আজকে একটা ট্রেনারকে কেন 15 দিন এক্সট্রা কাজ করে ভয়ে ভয়ে মাইনেটা নিয়ে চাকরি ছেড়ে চলে যেতে? কেন চলে যেতে? এগুলো কোনো উত্তর যারা করছে, যাদের জন্য করছে তারা কি করছে? সেন্ট্রাল গভর্নমেন্টের সব চাকরি করে, যারা মোস্টলি উপর দিকে বসে গেছে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট, তারাই ফুল টাইম এগুলো চালাতে পারে, কারণ তাদের হাতে প্রচন্ড সময় আছে, তাদের অফিস যেতে হয় না, তারা অ্যাসোসিয়েশনের নামটা দিয়ে দেয়, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট বা আমি একটা কিছু এই আমি কোচ দিয়ে আমি সারাক্ষণ বেরোতে পারি। কিন্তু আমি একজন প্রফেশনাল হয়ে সেটা করতে পারি, কারণ আমি যদি ওই সময়টা দিই আমাকে আমার ফ্যামিলি সাপোর্টটা আমার সুবিধা, আমার কাছে টাইম এসে মানে। তো সেইখানে সেই যখন লোকটা যখন বসে আছে, সেই লোকটা যখন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা লোক 5 লাখ টাকার কাছাকাছি মাইনে পায়, তাহলে তুমি যখন স্পোর্টস থেকে এত কিছু পাচ্ছ, তুমি স্পোর্টস এবং এই ছেলেগুলো যে নিজের লাইফকে রিস্ক করে আজকে এই যে লাখ লাখ টাকা খরচা করছে প্রতি বছর, এরা কি করাচ্ছে? কিছুই না, একটা কলা পাতা আর একটা ওই তামার একটা বাটি। কথাটা শুনতে খুব খারাপ লাগবে, সেটাই তো হচ্ছে। কিন্তু তারপরে কি? অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার দায়িত্ব কে? তাহলে অসুস্থ হয়ে গেলে চিকিৎসার দায়িত্ব অ্যাসোসিয়েশন নেওয়া উচিত, কারণ প্লেয়ার না থাকে অ্যাসোসিয়েশন কি করবে? অ্যাসোসিয়েশন তো কাজ নেই, প্লেয়ার যদি নেই তাহলে অ্যাসোসিয়েশন কি করছে? তাহলে অ্যাসোসিয়েশনটা যে প্লেয়ারের জন্য। একদম। আজকে যদি 10টা প্লেয়ার এক জায়গায় হয়, আমার এখানে ক্যাটেলবেল হবে, ধরুন আমার এখানে ক্যাটেলবেল কম্পিটিশন হবে, পাওয়ার লিফটিং হবে, আমি 30টা প্লেয়ারকে একসঙ্গে ডাকলাম, ডেকে আমি কম্পিটিশন। আমার কোনো দরকার নেই সেলিব্রিটি, আমার কোনো ভিভিআইপি গেস্ট দরকার নেই, আমার কিছু দরকার নেই। আসবে যে টাকাটা আমি ওই সেলিব্রিটি আর ভিভিআইপি গেস্টদেরকে খাওয়ানোর জন্য, মালা দেওয়ার জন্য, পেমেন্টও দেওয়ার জন্য খরচা করবো, সেই টাকাটা আমি অ্যাথলিটদের খরচা করবো। আমার এখানে আসবে তারা, কারণ যদি আমি চাকরি না পাই তাহলে আমার সার্টিফিকেটটার লাভ কি আছে? সেটাই। আমি যদি চাকরি পাই, আমাকে তো একটা কাগজ যে দিচ্ছ, সেই কাগজটার আমার ভ্যালু থাকতে হবে তো কিছু। ভ্যালুটাই তো আমার তো ভ্যালু নাই, আমি চাকরি পাচ্ছি না, বা সেই কাগজটা দেখে আমি এ তো নয় যে আমার ভাই যে ডেইলি নিডস আছে সেটা আমি ফ্রি অফ কস্টে পাবো, সেটা হচ্ছে না। তাহলে আমার কাছে ওটার কোনো ভ্যালু নেই। আমার কাছে ভ্যালু আছে যে আমি যে স্টেজটায় উঠছি বা যেখানে আমি পারফর্ম করছি, যেখানে আমি গিয়ে কেটেলবেলটা লিফট করছি, যেখানে গিয়ে আমি পাওয়ার লিফটিংটা রডটা তুলছি, ডেড লিফট করছি, স্কোয়াট মারছি, সেই স্টেজটা আমাকে কি বলছে?
সেই স্টেজটা যদি আমি পাই তাহলে আমার জন্য না, তাহলে এখানে সেই শর্ত দেখা গেলে তাহলে অ্যাথলিটদের কোনো অসুবিধা নেই, তার শুধু দরকার একটা স্টেজ, কিন্তু অ্যাসোসিয়েশনের দরকার হচ্ছে অ্যাথলিট। হ্যাঁ, অ্যাথলিট না থাকলে অ্যাসোসিয়েশন কানা কিছুই নেই। কিন্তু অ্যাসোসিয়েশনে যারা উপরে বসে আছে তারা কি ওয়েলফেয়ার ফান্ড করেছে অ্যাথলিটদের জন্য? কিছুই নেই। একটা অ্যাথলিট অসুস্থ হলে সে বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট পাওয়া তার উচিত। একটা অ্যাথলিট যদি খেলতে যায় তার টোটাল দায়িত্ব অ্যাসোসিয়েশন হওয়া উচিত, কারণ সে তো অ্যাসোসিয়েশনের জন্য নিজের পকেট থেকে এত টাকা অলরেডি খরচা করছে, তার ট্রাভেলিং এর জন্য তাকে আবার টাকা দিতে হবে অ্যাসোসিয়েশনকে, যেটা হয়তো লাগবে 50,000 টাকা, সেটা নেবে 1.5 লাখ টাকা। তাহলে পাশে দাঁড়াচ্ছে না, উল্টে তাকে তার থেকে চুষে চুষে নিচ্ছে। স্বাভাবিক। খেলতে গেলে 1.5 লাখ টাকা দাও ভাই, তোমার বাইরে যাবে তুমি খেলতে যাবে। আমি যদি পার্সোনালি গিয়ে ঘুরে আসি আমার হয়তো 60,000 টাকা খরচ হয়ে যাবে, কেন একটা অ্যাসোসিয়েশন করবো? তাহলে আমি কেন অ্যাসোসিয়েশন করছি? আমাকে যদি এন্ট্রি ফিটাও নিজের পকেট থেকে দিতে হয়, প্রিপারেশন কস্ট তো ছেড়ে, প্রিপারেশন কস্ট একটা ছেলে ঠিকঠাক করে প্রিপারেশন নিতে গেলে তার 30,000-40,000 টাকা খরচা আছে। যদি আমি কেটেলবেলও ধরি, পাওয়ার লিফটিং ধরি, তাহলেও ওখানে কম হলেও ভালো টাকা খরচা, 10-15 টাকা মধ্যে খরচা আছে। আমি যদি এত টাকা খরচা করি, খরচা করার পরেও যদি আমাকে পকেট থেকে এন্ট্রি ফিটাও কেউ আমাকে দিতে হয়, তাহলে আমার অ্যাসোসিয়েশন তার দরকার, তাহলে আমি পার্সোনালি বলছো। একদম। এইটা প্রয়োজন আছে লোকের বোঝেন যে অ্যাথলিটদের উপর একটুখানি ফোকাস করা দরকার আছে। ওটা মানে আশা করি ভবিষ্যতে হবে, নতুন নতুন ছেলেরা আসছে, তাদের মানসিকতা আলাদা, সবাই মানে এখনকার সময়টা আলাদা, এই সময়টার মধ্যে দিয়ে যারা যাচ্ছে তারা হয়তো আশা করি ভবিষ্যতে তাদের যে নেক্সট জেনারেশন যারা আসছে তাদের জন্য অবশ্যই চিন্তা করবে, একদম। এবং আশা করি ভবিষ্যতে আমরা আরো বেটার চিন্তা দেখব। সেই এক্সপেকটেশনটা রয়েছে এখন পর্যন্ত। এখনো তো আমার তো আছে, আমি তো একজনের সঙ্গে কথা বলেছি, করেছি, তাদের থেকে পজিটিভ অনেক রকম চিন্তা ভাবনা শুনতে পাই। আচ্ছা। ইয়াং ছেলে তারা, তাদের থেকে অনেক পজিটিভ, তাদের চিন্তা ভাবনাটা অনেক পজিটিভ, তারা কিছু করতে চায় কিন্তু, তো এটা একটা ভালো দিক। মানে আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে ফিটনেসে তাদের জন্য একটা ভালো মানে হালকা আলো, একটা আশার আলো দেখা আশার যাচ্ছে। আলো আছে, এবং ফিটনেস প্রফেশন বুম করছে। ঠিক হোক ভুল হোক, এখন আমরা অনেক বেশি জিম দেখতে পাই, হ্যাঁ, যার ইকুইপমেন্ট কোয়ালিটি অনেক ভালো, অনেক। তার ভিতরের যে সার্ভিসেস যেগুলো আছে সেগুলো অনেক বেটার, তাহলে কাজের জায়গা তৈরি হচ্ছে, এবং এই কাজের জায়গাটাকে আমাদের প্রফেশনাল জায়গায় নিয়ে যেতে হবে। যে আমরা প্রফেশনাল হিসেবে যদি কাজ করতে পারি, একটা ট্রেনার যাতে প্রফেশনাল হিসেবে কাজ করতে পারে, তার স্কোপ অফ প্র্যাকটিস তৈরি করা, এবং আরও বেশি করে এডুকেশনাল ইনস্টিটিউটস তৈরি করা যারা রাইট ওয়েতে ফিটনেসটাকে শেখাবে। প্রফেশন যদি বড় হয়, সেক্টর যদি বড় হয়, এমনি টাকা আছে, কিন্তু সেক্টরটাকে বড় করার জন্য কাজ করতে হবে, টাকা তো এমনি আছে। তো স্যার আমি একদম শেষের দিকে এসে গেছি। আমি একটা জিনিসই চাইবো যে আপনার এখানে যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংটা সম্বন্ধে আপনি যদি আমাদের বন্ধুদের কিছু বলেন। আমি এখানে মোস্টলি আমরা জেনারেল ফিটনেস নিয়ে, হেলথ রিলেটেড ফিটনেস নিয়ে কাজ করি। হেলথ রিলেটেড ফিটনেসে যখন আমরা দেখি কেউ ভালো করছে, তখন আমরা পারফরমেন্স রিলেটেড ফিটনেস নিয়ে যাই। পারফরমেন্স রিলেটেড ফিটনেসের মধ্যে আমরা কেটেলবেল আর পাওয়ার লিফটিংটা আমরা এখানে মোস্টলি করাই, অন্যান্য ইভেন্টগুলো আমাদের এখানে হয় না। তো কেটেলবেল স্পোর্টে আমাদের এখানে বেশ কিছু ভালো অ্যাথলিট তৈরি হয়েছে। ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট যে কেটেলবেল অ্যাথলিট আমার কাছে ট্রেনিং করে এখান থেকে তৈরি হয়েছে, উনি সব থেকে 67, তো এবং উনি অনেকদিন ধরে ট্রেনিং করছেন, কিন্তু আমরা কোনোদিন কাউকে পুশ করি যতক্ষণ আমরা দেখি যে রেডি হয় ততক্ষণ তাকে পারফরমেন্স ফিটনেস নিয়ে যাই, বিগিনার্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, তারপরে পারফরমেন্স ফিটনেস দিতে পারি। এই স্টেজেসগুলো আমরা কভার করার সবসময় চেষ্টা করি। কখনো কখনো এরকম হয় যে আমরা একটা লেভেলের পরে তাকে বলি যে এবার আপনি মেনটেন করার চেষ্টা করি, যে আপনি স্ট্রেংথটা গেইন করেছেন, যে মোবিলিটি গেইন করেছেন, যে রেঞ্জ অফ মোশন গেইন করেছেন, এটাকে আপনি মেনটেন করুন, এর বিয়ন্ড আপনার যাওয়ার দরকার।
সব সময় চ্যালেঞ্জেসটা শরীরের জন্য ঠিক নাও হতে পারে। আমি মোস্টলি এক্সিকিউটিভ লেভেলের যারা প্রফেশনালস আছে তাদেরকে ট্রেন করে, সেখানে বিউরোক্র্যাটস থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর এই ধরনের মানুষ আর অ্যাথলিটস। এবং আমরা যে প্রোটোকলটা ফলো করি সেটা প্রথমে হচ্ছে আমরা একটা স্ক্রিনিংয়ের মাধ্যমে যাই। স্ক্রিনিংয়ের পরে আমরা ডিসাইড করি যে তিনি কী ধরনের ট্রেনিং প্রোগ্রাম করবে। এখানে ট্রেনিং প্রোগ্রামটা হলিস্টিক, যেখানে স্ট্রেংথ, মোবিলিটি, সাইকোলজিক্যাল হেলথ সব কিছু দেখা হয়। এখানে প্রোগ্রামটা যোগের মধ্যে সব কিছু আছে, মেডিটেশন আছে, আসন আছে, প্রাণায়াম আছে, এইগুলো রাখা হয়। তার সঙ্গে স্ট্রেংথ ট্রেনিং, একদম ধরুন বডি ওয়েট ট্রেনিং থেকে শুরু করে হাই ইন্টেন্সিটি ট্রেনিং প্রোগ্রাম সব কিছু। বাট যে ইন্ডিভিজুয়াল কোচ ক্লায়েন্টের ক্যাপাবিলিটি, আচ্ছা, তার ক্যাপাবিলিটি, তার ক্যাপাসিটি ডিসাইড করবে। আপনারা দেখেন যে আগে এক্সারসাইজ শেখায়, সেখানে টিআরএক্স ইউজ হয়। টিআরএক্স একটা সাসপেনশন ট্রেনার, ইন্ডিয়ান ক্লাবস ইউজ হয়, রেজিস্ট্যান্স ব্যান্ড ইউজ হয় প্রচুর। এইগুলো দিয়ে আমরা স্টার্ট করি, বডি ওয়েট এক্সারসাইজ থাকে এবং সেখান থেকে ক্যাপাসিটি যখন বিল্ড হয় তখন কেবল মেশিন আছে, কেবল মেশিন আর ফিল্ডস, এই ইকুইপমেন্টগুলো দিয়ে, এই মডিউলিটিসগুলো দিয়ে ট্রেনিং করবে। আচ্ছা। তো স্যার, আপনার এখানে যদি কেউ জয়েন করতে চায় বা আপনার কাছে যদি কেউ ট্রেন হতে চায়, তো কি ওয়ে আছে? আমাদের এখানে দুটো ওয়েতে আমরা ট্রেনিং করাই। একটা হচ্ছে প্রফেশনাল ট্রেনিং সিস্টেম আছে, যেখানে যারা ট্রেনার, যারা জাস্ট জার্নি স্টার্ট করেছে, তারা এখানে জয়েন করতে পারে। তারা জয়েন করে এখানে পার্টিকুলার একটা সাবজেক্টের উপরে ট্রেনিং করতে পারে। তার জন্য সেই ট্রেনিংটার জন্য কোনো সার্টিফিকেট থাকে না, সেটা ট্রেনিং হয়, যেখানে আমরা ট্রেনিং দিই, আমরা শেখাই। আর একটা হয় যোগা সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, ক্যাটাগরি সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, সেগুলো ওয়ার্কশপ। আচ্ছা। আর আমরা বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। আমি নিজে একটা ইনস্টিটিউটের ওয়ান অফ দ্য ডাইরেক্টর, প্রফেশনাল ইনস্টিটিউট অফ ওয়েলনেস স্টাডি অ্যান্ড রিসার্চ। এখানে আমরা সার্টিফাইড ট্রেনার্স তৈরি, সার্টিফিকেশন করাই, ট্রেনারদের পড়াই। এইটা একটা, এটা হচ্ছে ওয়ার্ক প্রফেশনালস যারা, আর যারা ট্রেনার হতে চায় বা এক্সারসাইজ প্রফেশনালস হতে চায় তাদের জন্য। আর যারা ক্লায়েন্ট, যারা জাস্ট এক্সারসাইজ করতে চায়, তারা আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। এই অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে ডেট টাইম দিয়ে দেওয়া হবে, সেই ডেট টাইমে আসতে হবে। মুভমেন্ট স্ক্রিনিং হবে, মুভমেন্ট স্ক্রিনিং হওয়ার পরে যে স্লট ফাঁকা থাকবে এবং সেই স্লটে কোন ট্রেনার আছে দেখে নেওয়া হবে। যে ট্রেনার থাকবে তাকে তার সঙ্গে ট্রেনিং করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া, এবং এই পুরো সিস্টেমটাই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট আর বুকিং দিয়েছে, এখানে কোনো র্যান্ডম ওয়াকিং ক্লায়েন্টস পায় না। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ওয়ান টু ওয়ান অ্যাটেনশন থাকে, ওয়ান টু ওয়ান ট্রেনিং। আচ্ছা। অ্যাট এ টাইম একজন ট্রেনার, একজন মানে এটা খুবই ভালো জিনিস যে একজন ট্রেনার একসঙ্গে 5-6 জনকে হ্যান্ডেল করছে, সেটা না, 1-to-1 খুবই খুবই ভালো একটা ফেসিলিটি। এরা 5-6 জনকে হ্যান্ডেল করতে পারে, কিন্তু 5-6 জনের লেভেল অফ ট্রেনিং এক্সপার্টিজ একদম। তবে গিয়ে করা যাবে। আমি এখন একটা বিগিনার ক্লাস রাখতে পারি, সেই বিগিনার ক্লাসে আমি 4টে এক্সারসাইজ চুজ করলাম, যে আমি 4টে এক্সারসাইজকে শেখাবো। তার জয়েন্ট প্রিপারেশন আছে, জয়েন্ট প্রিপারেশনের পরে সেই টেকনিক প্র্যাকটিস আছে, সেইগুলো আমি শেখালাম। তাদের মধ্যে থেকে যারা অ্যাডভান্স হয়ে গেল এখানে, যে না এবার নেক্সট ক্লাসে ইন্টারমিডিয়েট ক্লাসে যেতে পারে, তখন তাকে আমি ইন্টারমিডিয়েট ক্লাসে শিফট করি। সেই গ্রুপ ক্লাসটা সম্ভব, কিন্তু একদম কিছু জানে না তাকে আমি একটা কিছু বললাম ওটা করো, যে আমি আরেকজনকে রাখলাম ওটা করো, এইটা খুব একটা অ্যাডভাইজেবল নয়। এখানে চান্স অফ ইনজুরিসটা অনেক বেড়ে যায়। একদম, যেটার জন্য হয়ে যায় হ্যাঁ। একটা ট্রেনার সরে যাওয়ার পরেই ইনজুরিসগুলো হয়। তো আর মানে যদি কেউ সারা বছর পার্সোনাল ট্রেনিং না নিতে চায়, আমার মনে হয় ইনিশিয়ালি বিগিনিংয়ে পার্সোনাল ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, শুরুর দিকে, পরের দিকে না। পরের দিকে আমি যদি ভাই এক্সারসাইজগুলো আমি শিখে গেলাম, আমি নিজের মতো করলাম, একটা আমার গাইডেন্স থাকলো, ওভারঅল আমি ম্যানেজ করে দেবো, কিন্তু আমি এক্সারসাইজটা জানি না, আমি করবো, তখন আমার ট্রেনারদের সঙ্গে কনসাল্ট করে পার্সোনাল ট্রেনিং নিয়ে ট্রেনিংটা করা যায়। এবং এখান থেকেই এক্সারসাইজ প্রফেশনালসরা ট্রেনিং হয়। এক্সারসাইজ প্রফেশনালসরা কোনোদিন জিমের ফ্লোরে কাজ করে খালি করতে পারে
এক্সারসাইজ প্রফেশনাল তখন তৈরি হবে যখন আমি গাইডেন্সটা দিই প্রফেশনাল ম্যানার, তখন তৈরি। একটা বাচ্চা যখন আঁকা শিখতে যায় তখন তাকে পেন্সিলটা ধরানো শেখায়, যে ধরে তখন পেন্সিলটা এইভাবে ধরে, লাইনটা এইভাবে কাট। তাহলে আপনাকে যদি বিরিয়ানি বানাতে হয় তাহলে আপনাকে জানতে হবে যে কোন পোর্শনটা কতটা দেব, চিকেনের পোর্শন কতটা থাকবে, চাউমিন পোর্শন কতটা থাকবে, মশলা কী কী থাকবে সব কিছু জানতে হবে। কতটা কত পরিমাণে দেবো, কিভাবে দেবো, কোন সময় দেবো, একদম কতটা কতটা কখন কোন সময় কিভাবে সিদ্ধ হবে সব কটা জানতে হবে, তবেই কি আমি একটা ভালো বিরিয়ানি। একদম এক্সারসাইজটা এক্সারসাইজটা শিখতে হবে, এক্সারসাইজটা শিখলে ভালো করতে হবে। তো শেখার যে সময়টা প্রথম 3 মাস 6 মাস ওইটা খুব ইম্পর্টেন্ট টাইম, ওই টাইমে পার্সোনাল ট্রেনিং খুব প্রয়োজন, ইম্পর্টেন্ট। আচ্ছা। তো স্যার মোটামুটি আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে যে আপনার নাম্বার আছে তো সেটা আমি আমার বন্ধুদের ডেসক্রিপশনে দিয়ে দিতে হ্যাঁ, পারি। ডেসক্রিপশনে দিতে পারেন। আমাদের স্টুডিও কলকাতা স্টুডিওতে 99/5/80 বালিগঞ্জ প্লেস, এটা বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি। আর হাওড়ায় যোগাযোগ করতে হলে টাইটানিয়াম ফিটনেস স্টুডিও, অপোজিট মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এটা হচ্ছে ক্রিয়া প্যাথ ল্যাব যে আছে তার উপরে, ওখানে আমি হাওড়াতে থাকি, সপ্তাহে 2 দিন করে থাকি, একদিন সকালে একদিন বিকালে। আচ্ছা। তো ওখানে হাওড়ার লোকেরা ওখানে যোগাযোগ করতে পারেন, কলকাতায় এখানে চলে আসতে কোনো অসুবিধা নেই। আর স্ক্রিনে তোমরা নাম্বার দেখতেই পাচ্ছ, স্যারের সঙ্গে যোগাযোগ করতে গেলে নাম্বারে কল করে যোগাযোগ করে নিও। আর যদি দরকার থাকে, যদি মনে করো যে প্রপার ট্রেনিংয়ের মধ্যে যেতে চাও তবেই যোগাযোগ করো, নাহলে স্যারের বিজি শিডিউল থাকে, বেকার ফোন করে আননেসেসারি স্যারকে বিরক্ত করো না। সময়টা হ্যাঁ, আর নষ্ট হবে। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। ডেসক্রিপশনে তো স্যারের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, সো তোমরা ওখান থেকে স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো। সো থ্যাংক ইউ স্যার আপনার বিজি শিডিউল থেকে টাইম দেওয়ার জন্য। অবশ্যই। তো থ্যাংক ইউ স্যার। তো স্যারের সঙ্গে কথা হলো, জানলাম ফিটনেস সম্বন্ধে অনেক কিছু। আরও আমরা এই ফিটনেসটাকে এগিয়ে নিয়ে যাব কীরকমভাবে, আরও আগামী দিনে ফিটনেসকে কীভাবে আমরা আরও আপার লেভেলে দেখতে পাবো, বা ফিউচারে কী কী ফিটনেসের জন্য স্কোপ আসছে সেইগুলো নিয়ে আমরা তো আরও অনেক কাজ করব, আরও ইন্টারভিউ সেশন হবে। তো দেখতে থাকো তোমরা। আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। সাইন আউট।